নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে স্বাগত। আমি অনেক দিন পর লাইভ এলাম এবং একটা বিশেষ প্রতিবেদন, এমন কিছু নয়, তবে বছর দুয়েক আগে আমি একটা করেছিলাম একটা এপিসোড, যে ছেলে কুকুর না মেয়ে কুকুর। এই যে এপিসোডটা, এটা 2 বছরে প্রচুর লোকে দেখেছে এবং দেশে বিদেশে যারা বাংলাভাষী, কেন এটা বাংলাতেই করেছিলাম, আমি 3টে ভাষাতেই এই প্রতিবেদনগুলো আমার করি আমার ইউটিউব চ্যানেলে, এবং পুরোটাই আমার প্যাশন থেকে, যাতে আমি যেটুকুনি এই আজকে আমার দীর্ঘ প্রায় 60 বছরের একদম হ্যান্ডস অন অভিজ্ঞতা, হ্যান্ডস অন বলতে একেবারে হাতে কলমে শিখে, এবং পড়াশুনো তো নিশ্চয়ই করেছি, দেশে বিদেশে অনেক সমাদৃত হয়েছি। আমি প্রায় 150 বার বিদেশ গেছি এই কুকুর বিচার করতে বিভিন্ন দেশে, তার মধ্যে ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া তো বহুবার, নিউজিল্যান্ড, ইউরোপের অনেক দেশ। এবং আমি আমার কর্মক্ষেত্রে আমি এটা শিখব বলেই আমি যে একটা পেট ক্লিনিক করেছিলাম এবং সেটা দীর্ঘ 40 বছর চালিয়েছি। এখন আপাতত আমার অন্যান্য দিকে মনোযোগ দেওয়াতে, যেমন আমি একটা অ্যানিমাল ফার্ম করছি, পেট অ্যানিমাল ফার্ম করছি দার্জিলিংয়ের ওখানে, আমার একটা ছোটো জায়গা নিয়ে, এইসব কারণে একটু ব্যস্ত। কিন্তু তাহলেও আমার এই কুকুরের সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার যোগাযোগটা খুব নিবিড় এবং প্রতিদিনের। তাই এই নিয়েই আমার এই যে প্রতিবেদনটা, এটা আমি এই যে কুকুর বাচ্চা, যে ছেলে কুকুর না মেয়ে কুকুর কি নেবেন, এটা যখন আপনারা ডিসাইড করে বাড়িতে একটা বাচ্চা নিয়ে এসছেন, প্রথম কি জিনিসটা মানুষের ফেস করে। আজকাল অনেক ইম্পালসিভ বাইং হয়ে যায় এবং হঠাৎ ভেবে ইম্পালসিভলি সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে একটা মানুষ একটা জিনিস কিনে ফেলে। আজকাল কেনাটা খুব সহজ, আপনি ইন্টারনেটে ক্লিক করলেই, অ্যামাজনে গেলেই বা যে কোনো ফ্লিপকার্ট ইত্যাদি, আপনার সঙ্গে সঙ্গে পছন্দ জিনিসটা ক্লিক করলে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। তেমনি হয়ে গেছে কুকুরও। আজকেই যদি মনে করে কেউ কুকুর বাচ্চা কিনবে, সে সঙ্গে সঙ্গে আগেকার দিনে যেমন খুঁজে খাজিয়ে একটা ব্রিডারের বাড়ি যেতে হতো, তার কাছ থেকে লেকচার শুনতে হতো, সে দেখতো আপনি পুষতে পারবেন কি পারবেন না, রাখতে পারবেন কি পারবেন না, এইসব বিচার্য ছিল। এবং আপনাদের বলি, যখন সাহেবদের কাছ থেকে তো এই কুকুর আমাদের শেখা, তখন সাহেবরা দেশ ছেড়ে চলে যায়, যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পাই 47 সালে, তখন কি হয় যে বহু সাহেব তারপরে যখন যারা যায়, তাদের এই কুকুরগুলোকে অনেকেই নিয়ে যেতে পারেনি। তারা এই কুকুরগুলোকে, এবং কাউকে দিয়েও যে যাবে সেটাও ওরা, কেন ওরা যে যত্নে কুকুরকে রাখতো, সেটা যে আরেকজন ভারতীয় যে সেরমভাবে রাখতে পারবে, সেটা ওদের ধারণা ছিল না। খুব কম সংখ্যক লোক ভালো জাতের কুকুর পুষত, যারা খুব হাই এলিট ফ্যামিলির, আর আপনার রাজা মহারাজারা এরা। এবং তাই এই যে কুকুরগুলো, তখন তারা অনেক সময় শ্যুট করে দিয়ে যেত, মেরে দিয়ে যেত, পিসফুলি, সঙ্গে সঙ্গে। তখন তাহলে তাদের ওই যে চলে যাবে দেশে, তারপর তাদের মন কাঁদবে, তাদের কুকুর ভালো খাচ্ছে না, ভালো নেই, ভালো থাকছে না, তাদের জন্য কাঁদছে, এই জিনিসটা থেকে তারা রেহাই পেত। আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে রেসের ঘোড়া রেস শেষ হয়ে গেলে বেশিরভাগ ঘোড়ারই আর কোনো ইউটিলিটি থাকে না। তাদের পোষা রাখা একটা হাতির খরচ, এবং সেই খরচটা বহুকাল বহন করে যেতে হবে। তাই ওদের একটা সিস্টেম আছে, ছিল তো বটেই, এবং আছে নিশ্চয়ই, যে ওরা ঘোড়াকে ব্রেনে শ্যুট করে দেয়, সঙ্গে সঙ্গে সে ইনস্ট্যান্ট ডেথ হয়, এবং এই ঘোড়াটার যে ইউটিলিটি আর নেই, সেটা ওইখানে কেন একটা রেসের ঘোড়াকে যে যত্ন, যে কেয়ার, যে নিয়ে, যে খাওয়া দাওয়া যেসব দিয়ে তাকে তৈরি করা হচ্ছে, সারা জীবন যে যত্নের মধ্যে আছে, তাকে তারপর ঘাস চড়তে দেওয়া তার এটা একটা খুব টর্চারাস হয়ে যায়। আমি দার্জিলিংয়ের কথা বলি, ওখানে অনেক ঘোড়া, আমি বলি ওগুলো ভুটিয়া হর্স, ছোট সাইজের ঘোড়া হয়, কিন্তু পাহাড়ে ওগুলো ভালো চলে। এরকম আমি একটা ঘোড়া রেস্কিউ করেছি, কিনেছি,
ওদের কাছে কিনে এবং সে খুব জরাজীর্ণ অবস্থায় নিয়ে তাকে আমার কাছে রেখে এখন বেশ ভালো আছে। আমার পোষা ঘোড়া খুব আদর যত্নে আছে, আমি ভালোবাসি ওকে। তো এরকম ঘোড়া আমি ওখানে দেখি, অনেকে যেই বয়স হয়ে যায় তারা আর ওই বালি পাথর নদী থেকে তুলতে পারছে না, তখন তারা ওই যেহেতু তারা ওই জঙ্গল হয়ে আছে সব জায়গা, বিভিন্ন বিরাট তো এরিয়া, দার্জিলিং পাহাড়গুলো সে আপনি যদি নেওড়া ভ্যালি ট্যালি সব নিয়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল, চা বাগান, মানে জনমানুষ খুব কম বাস করে, সেসব জায়গায় ওরা ঘোড়াগুলোকে ছেড়ে দেয়। কিছুদিন তারা চড়ে খায়, তারপর মানে তাদের কেউ দেখার নেই, তাদের আর কোনো ইউটিলিটি নেই, তাদের বাড়িতে বসিয়ে খাওয়ানোটা তাদের পক্ষে সম্ভব নয়। তো মানে তাদের যা ইকোনমিক কন্ডিশন, তাতে কি হয়, ঘোড়াগুলো আলটিমেটলি অনেক সময় ওখানে লেপার্ড আছে, অনেক লেপার্ডরা মেরে দেয়। মানে ওরা মানে কোথাও আনপ্রোটেক্টেড, একদম খোলা আকাশের তলায় কোথাও চড়ে টড়ে খাচ্ছে, কোনো রকম বেঁচে আছে, এই তাদের লাস্ট পরিণতি। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটার ঠিক মানে আমি জানি না এর কি তার সুরাহা কি, এটাকে কি করলে প্রতিকার করা যায় বা এটা থেকে ঘোড়াগুলোকে বাঁচানো যায়। এরকম কোনো সংস্থাও তো আমি ওইসব দিকে দেখি না, যাদের বললে যারা রাখতে পারে বা রাখে বা যারা ফান্ডিং পায়। হ্যাঁ, এমন কিছু নয়, একটু ঘেরা টেরার মধ্যে রাখলে, একটু তাদের অল্প বিস্তর সেবা যত্ন করলে তারা একটুখানি হয়তো ভালোভাবে শেষ জীবনটা কাটাতে পারে। মানুষের জন্য তো অনেক ব্যবস্থাই হচ্ছে, কেন তারা টাকাও দিতে পারে, এবং মানে টাকা না দিলেও অনেক জায়গায় এরকম ব্যবস্থা হয়তো আছে, নিশ্চয়ই আছে। তো ওদের জন্যে এটা করতে পারলে ভালো হতো। যাই হোক, আমি যে প্রতিবেদনটা বলছি, এই যে এখানে আমি বাড়িতে নিয়ে গেলেন একটা ছোট বাচ্চা হঠাৎ করে, এবার নিয়ে গিয়ে আপনি যেটা ফেস করবেন, যেটার জন্য বেশিরভাগ লোক আর 2-4 দিনে তারপর সেটাকে বিদায় করতে পারলে বাঁচে, সেটা হচ্ছে সে তো পুতুল নয়, দেখতে পুতুলের মতো নিয়ে গেলেন, সে তো খাবে দাবে, তার যতবার খাবে ততবার হিসি করবে, তারপরে তার পটি করবে। তো এই ভয়ঙ্কর জিনিসটা কে করবে? বাড়ির মধ্যে ধরুন ছোট ছোট পরিবার, আজকে নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে স্বামী, স্ত্রী, বাচ্চা, সেখানে কে করবে? নিয়ে গেছে কর্তা তার বাচ্চার আবদারে, এবার তার স্ত্রীকে করতে হবে, সারাদিন তো কর্তা কাজে চলে যাবে, এবার কি হবে? তাই জন্য কি হয়, 2-4 দিনেই তার মোহ কেটে যায় এবং তাকে ইমিডিয়েটলি বিদায় করো। পয়সার দরকার নেই, যাকে হোক দিয়ে দাও। তাকে প্রথমে যে কিনে বিক্রি করেছে তার কাছে ফেরত দেওয়ার চেষ্টা হয়। সে বলবে, দেখুন বিক্রি হলে টাকা পাবেন, না হলে তো পাবেন না, আপনি একবার বিক্রি হয়ে গেলে আমরা ফেরত নিই না, ইত্যাদি ইত্যাদি। ফাইনালি হয়তো তাকে রাজি করে দিয়েও দিতে পারেন, টাকা পাবেন কিনা সেটা জানি না। মোস্ট ইয়েতে টাকা আর ফেরত পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও মানে এমনই তখন ডিস্ট্রেস সেল যে নিয়েছে তারা ওটা দিয়ে দেয়। তা এবার আসছে, যদি আপনি না দিলেন, এবার আপনাকে রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে হাউস ব্রেকিং। এই শব্দগুলো কিন্তু ব্রিটিশদের থেকে শেখা, কুকুরটাই আমাদের ব্রিটিশদের শেখা, সারা পৃথিবী শিখেছে। যেমন ক্রিকেট শিখেছে, আজকে হয়তো ওদের থেকে আমরা ভালো ক্রিকেট খেলি বা ওদের সমতুল্য খেলি, বলবো না ভালো, নিশ্চয়ই ভালো খেলি আমরা, মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে। তো তেমনি কুকুরটা কিন্তু ওদের কাছ থেকেই আমাদের শেখা। এবার আসছে ওই যে ব্রেকিং কথাটার অর্থটা হচ্ছে যে তাকে ডিসিপ্লিন করা, তার যে একটা ন্যাচুরাল ইনস্টিং, যেখানে খেয়ে উঠে ইসি করবে, পটি করবে ইত্যাদি, সেটা যাতে অর্গানাইজভাবে একটা জায়গায় করে। যেমন আমরা বাড়িতে যে আমাদের জানি, আমরা ছোট বাচ্চা তো জানে না, তারপর আমাদের ছোট বাচ্চাগুলো যখন বড় হয় তাদের আমরা শেখাই এইভাবে যেতে হবে, এইখানে যেতে হবে, টয়লেট বাথরুমে করতে হবে, পটি করতে হবে। তেমনি আপনার ওই কচি বাচ্চাটাকে, যেটা এই কুকুরের বাচ্চা যেটা আজকে আপনি বাড়িতে নিয়ে এসছেন, একদম ইনফ্যান্ট, একদম সে মানে অবলা একটা প্রাণী, তাকে আপনাকে ঠিক ওইভাবেই শেখাতে হবে। তার কিছু পদ্ধতি আপনাকে জানতে হবে, যে পদ্ধতি আপনি শেখাবেন। এমন নয় যে কিছু স্প্রে করে দিলেন বা বা এইসব কিছু করলেন, তাতে ও পটির ওপর দিয়ে দিলেন বা পটিতে কিছু করলেন। আগেকার দিনে এমনও শুনেছি যে আপনার পটি করেছে, তো ওইখানে কি বলে, গরম আগুন থেকে বেগুন দিয়ে দিল, সে পটিটা অনেকে পটি খেয়ে নেয়। বড় হলে অনেক কুকুর কি হয়, যদি আপনি প্রপারলি তাকে হাইজিন না শেখান, তাকে জায়গায় পটি না করানো, এবং এইগুলো তার আশেপাশে যদি পটি পড়ে থাকে, অনেক সময় তার হয়তো তারা
মানে কুকুর আপনি দেখবেন যে তারা নিজেদের পটি খেয়ে নেয়। এইগুলো একটা বিভৎস জিনিস, এটা বাড়িতে, একটা ফ্ল্যাট বাড়িতে তো অসম্ভব এটাকে অ্যাকসেপ্ট করা বাড়ির পক্ষে, আমার যতদূর মনে হয়। যদিও আমি সারা জীবন কুকুর পুষেছি, আমি এইসব প্রবলেম দেখেছি, বুঝেছি, কিন্তু আমি কুকুরটাকে সঠিকভাবে পুষেছি এবং লোককে শিখিয়েছি। আমি 50 বছরের এই 60 বছরের যে অভিজ্ঞতা, 50 বছর আমি যে জ্ঞান দিয়ে এসেছি এতদিন এত মানুষকে, হ্যাঁ, মানে আজকে বহু লোক আমার, বহু যারা ট্রেনার, হ্যান্ডলার, যারা কম্পাউন্ডারের কাজ করে, এরকম সারা বাংলা জুড়ে অনেক আছে, এবং এখান থেকে শিখে তারা বাইরেও গেছে, অন্যান্য স্টেটে গিয়ে কাজ করেছে। যাই হোক, এইটাই আমার একটা স্যাটিসফ্যাকশন যে আমি সঠিকভাবে তাদের হাতে কলমে শিখিয়েছি। কিন্তু এখন সময় এসছে যে হাতে কলমে শেখা বাড়ার মানে সব নেই, কেউ আপনার কাছে এসে টাইম দিয়ে শেখার জন্য নয়। তাই শিক্ষাটাকে আপনাকে এই ইন্টারনেটের মাধ্যমে দিতে হবে, যাতে সাধারণ মানুষ যে চাইবে, যার ইচ্ছে হবে, এই প্রতিবেদন দেখে তারা কিছু উপকার পাবেন, তারা জানতে পারবেন কিভাবে এটা করা উচিত। এবার হিসি পটিটার ট্রেনিংটা এইটুকুনি বলে আমি শেষ করব। এক হচ্ছে ছোট বাচ্চা খাবার পর, ঘুমের পর, এই দুটো কথা মনে রাখবেন। তারা হিসি তো করবেই করবে, যদি পটি নাও করে। একটা ছোট বাচ্চা 4 বার থেকে 5 বার খায়, একদম কচি বাচ্চা, 5 সপ্তাহ বাচ্চা, এবং সে ততবারই করবে। তারপর হচ্ছে আপনি ধরুন টিভি দেখছেন, বাচ্চাটা সামনে ঘুমোচ্ছে, সে উঠলো, আপনাকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সঙ্গে সঙ্গে যে উঠেছে কিন্তু ওই একটাই কারণে, তার কিন্তু নয় হিসি পেয়েছে, নয় পটি পেয়েছে। তো এই জিনিসগুলো আপনি যদি মানে খেয়াল করেন এবং কিছুদিন যদি আপনি এটা প্র্যাকটিস করেন, তাহলে একটা আপনি ওয়েল ট্রেন্ড ডগ বাড়িতে পেয়ে যাবেন, যে হিসি পটি ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে তার। এবং এটার জন্যে আপনাকে করতে হবে কি, হিসির ওপর আমার যেটা সহজভাবে আপনাকে বোঝাচ্ছি, একটা খবরের কাগজ রেখে, সেই খবরের কাগজে যে হিসিটা মানে ইউরিনটা যে সোক করে নেবে, সেই খবরের কাগজটাকে শুকিয়ে দেবে। শুকিয়ে নিয়ে সেটা টয়লেটে বা যে কোনো জায়গায় যেখানে ওকে চান যে ওখানে ও বা ইউরিন বা স্টুল পাস করুক, একটা ফ্ল্যাটের মধ্যে থাকতে গেলে, ধরুন আপনার একটা স্পেয়ার টয়লেট আছে, তাহলে সেইখানে একটা কোণে রেখে দেবেন, এবং আপনার যখনই সে ঘুম থেকে উঠবে বা খাওয়া হবে, সেইখানে আপনি নিয়ে যাবেন। এমন নয় যে টয়লেটের মধ্যে বন্ধ করে দিলেন, সে সেটা বোঝে না, যেই বন্ধ করবেন ও কিন্তু হাঁচর পাঁচর করবে, ও পটি ভুলে যাবে, হিসি ভুলে যাবে আপনার কাছে আসার জন্যে। খুলে দেবেন, সে আসবে, হিসি পটি আটকেই এটা করছিল যে আপনার কাছে চলে আসার জন্যে। সে তো মানে মানুষ ছাড়া থাকতে পারে না তারা, না, তাদের জন্য তো ফ্যামিলি হচ্ছে আপনারাই। এবার সে আপনার, আপনি মানে বাবা মা বা তার যে আপনার যে ছেলে পুলে, তাদের ওরা মানে একই লেভেলে ভাইয়ের মতন, ভাই বোনের মতন দেখে। তো তখন কি হচ্ছে, সে বাইরে এসে করবে। তা আপনি বলেন, কি আমি এতক্ষণ বন্ধ করে রাখলাম, সব করলাম, বাইরে এসেই করলো। তার মানে এবার আপনি করতে হবে কি, ওই টয়লেটে আপনাকে ওয়েট করতে হবে, ও সঙ্গে সঙ্গেই করবে, একটু টাইম দেবেন, না হলে ছাদে নিয়ে যাবেন যদি আপনার ছাদ থাকে, একটু টাইম দিলে সে করবে। তখন তার গায়ে হাত বুলিয়ে গুড বয় বা গুড গার্ল যা আপনি বলতে চান সেইভাবে একটু আদর করবেন। প্রথমে সে আদরের সঙ্গে কিন্তু ওইটা ও মানে কোরিলেট করবে না, কিন্তু কিছুদিন গেলে এই হিসি করার পর আদরটা ওর ভীষণ মানে ও ওইটাও চাইবে। তাই আমি ছাতে বা যেখানে ও করবে নিয়ে গেলে ওর না পেলেও করবে, এবং করলে আদর করবেন, সেটা ওর জন্য বেট করবে। তারপরে আর দেখবেন আদরও করার দরকার নেই, ওর এমনই অভ্যেস হয়ে যাবে। এই পটি আর হিসি ওইভাবেই আপনাকে ট্রেনিং করতে হবে। এবং এইটা যদি আপনি করেন 15 দিন, 1 মাস যদি আপনি বা মানে একদম রিলিজিয়াসলি করেন, খুব টাইম দিয়ে, তা নাহলে কুকুর পুষবেন না। কেন, তারপরে আপনি এই হ্যাবিটটা যদি আপনি ব্রেক করে দেন, যদি হ্যাবিটটা যদি আপনি ওকে বন্ধ রাখেন, আপনার ফ্ল্যাটের মধ্যে সে করে, তখন কি হবে, আপনি এমন একটা জায়গায় আসবেন যখন ওকে আর রাখতে পারবেন না। কেন, আপনার বাড়িতে একটা গন্ধ হয়ে যাবে, কেউ এলে বলবে কুকুরের গন্ধ আছে। এসবগুলো তো মানে আপনি হয়তো কুকুরটা পুষছেন বলে আপনার হয়তো পছন্দ, মানে আপনার কাছে এমন কিছু ব্যাপার নয়, কিন্তু যে আসছে তার কাছে কিন্তু বিরাট ব্যাপার। এবার আপনি বলবেন তার পছন্দ নয়, আসবে না। এরকম অনেককে দেখেছি, তারা বলে আমার কুকুর থাক এরকমই থাকবে, গন্ধ লাগলে ভাই আমার বাড়ি এসো না। তো যাই হোক, ভেরিয়াস ওয়েজ, আপনারা যেভাবেই খুশি নেন, কিন্তু আমি আপনাকে বলবো এই সব থেকে একটা মানে আপনি মানে নিষ্কৃতি পেতে পারেন, একটা সুস্থ সুন্দর একটা মানুষের মতন ওয়েল ট্রেন্ড মানে সোসাইটি, মানুষের সোসাইটি একটা কুকুর থাকতে গেলে যা যা প্রয়োজন সেইটাকে তৈরি করার জন্য, সেটাকে বলে হাউস ব্রেকিং, মানে বাড়ির জন্য তাকে উপযুক্ত তৈরি করে নেওয়া।
এই সব শব্দ কিন্তু আমাদের বেশিরভাগ ঘোড়া থেকে এসছে। ঘোড়াকে একটা যখন আছে, সে বাচ্চা যখন বড় হয় সে ওয়াইল্ড থাকে, তার পিঠে চললে সে ছিটকে ফেলে দেবে। তো এই সবগুলোকে বলে ব্রেকিং। ব্রেকিং মানে তার পিঠে লোক চড়বে, তাকে হাঁটাবে, তাকে দাঁড় করাতে বলবে, তাকে করতে বলবে। এই যে বেসিক ট্রেনিংগুলো, তা না হলে ঘোড়া ওকে কোনো কাজেরই নয়। ঘোড়াকে আপনি পুষতেই পারবেন না। মানে যেই উঠবে, যেই হাত দেবে, সে মানে লাথি মারবে, নয় সে ইয়ে করবে। তাই এই সব থেকে এই ঘোড়াকে ব্রেক করতে হয়। তাই ব্রেক অর্থটা ইংলিশ থেকে একটা অর্থ, মানে একটা শব্দ, যে শব্দটা আমাদের মানে বাংলার ক্ষেত্রে আজকে তো সাহেব চলে গেছে, ইংরেজির প্রচলনও অনেক কমে গেছে। এখন বাংলাতেই আমরা সবাই বাংলাতে ব্যাপারটা এই বুঝিয়ে দিলাম, যেটা ওয়েল ডিসিপ্লিন আমাদের বাড়িতে থাকার উপযুক্ত করে তোলা জন্যে যেটা প্রয়োজন একটা কুকুরকে, যেমন একটা মানুষের সন্তানকে আমরা ট্রেন করি, এইভাবে এই বেসিক ট্রেনিংটা আপনারা করবেন। তাতে কিন্তু ভীষণ উপকৃত হবেন। এবং এই নানান রকম স্প্রে এইসব কিন্তু সব কমার্শিয়াল ব্যাপার, খালি ব্যবসায়িক জিনিস। আপনি কারোর কাছে যাবেন, সে বলে রাখতে বলে এই স্প্রেটা নিয়ে যান, 300 টাকা দাম, এটা পটির উপর স্প্রে করবেন, আর ওখানে পটি করবে না। আর একটা মনে করে যে এইসব যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে যদি হিসি পটি করে, সেই গন্ধটা থেকে যায়, সেই গন্ধ থেকে আপনি মানে ও যখনই পাবে সেখানে করে নেবে। সোফার ওপর যদি বড় একটা কুকুর পা তুলে হিসি করে, সোফাটাই কিন্তু মোটামুটি ধরে নিন বরবাদ, কোনোদিন তার গন্ধ যাবে না, এবং সে মাঝে সাঝেই এসে ওখানে করে দেবে। তো এরকম একটা ইনডিসিপ্লিন কুকুর আপনাদের বাড়িতে যদি থাকে, মানে আপনি হয়তো মানে ওকে সহ্য করে নেবেন, কেন ভালোবাসেন বলে, কিন্তু আপনাদের অন্যদের কাছে এটা এম্বারাসমেন্ট, বাইরের লোকের কাছে। এবং অনেকেই এইটা থেকে মানে এটা কেন বেশ সবাই তো আর ডগ লাভার নয়, অ্যানিমাল লাভার নয় আপনার মতন। তাই এইটা আমার আপনাদের কাছে আমার একটা মানে আপনাকে জানানো এবং বোঝানো যে আপনারা পারলে এগুলো করবেন, ভালো কুকুর পুষে আনন্দ পাবেন। নমস্কার। আমার নেক্সট প্রতিবেদন আবার এরকম কোনো ইম্পর্টেন্ট প্রতিবেদন দেবো, আশা করছি এটা অনেকেই দেখবে এবং অনেকের উপকারে লাগবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার চ্যানেলে আপনি প্রশ্ন করতে পারেন, আমাকে ফোনও করতে পারেন, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি তার উত্তর দেবো। নমস্কার, শেষ করলাম।